আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ 45 সয়াবিন তেল সংবাদ শিরোনাম। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির, স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন প্রক্রিয়া চলছে। কোটা ইস্যুতে দাবি মানার পরও সহিংসতায় প্রাণহানি কাম্য ছিল না বললেন প্রধানমন্ত্রী। নাশকতাকারীদের বিচার দেশবাসী করবে মন্তব্য। সহিংসতা হত্যার বিচারের দাবিতে সারা দেশে শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা, শতাধিক শিক্ষার্থী আটক। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধানের পদ থেকে হারুনুর রশিদকে বদলি, ডিবির দায়িত্বে আশরাফুজ্জামান। এবং প্যারিস অলিম্পিকে আর্চারিতে প্রথম রাউন্ডেই বাদ বাংলাদেশের সাগর ইসলাম। একদিনে দূষণমুক্ত করে সিন নদীতে ট্রায়াথলন অনুষ্ঠিত। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করার প্রজ্ঞাপন এখনো হয়নি। প্রজ্ঞাপন যে কোনো সময় হবে বলে আবারও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের বিভিন্ন পর্যায়ে দিনভর এ নিয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রফিকুল বাশার। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন যে কোনো সময় প্রজ্ঞাপন হবে। বুধবার সন্ধ্যার পরও একই কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 18 অনুচ্ছেদের বোধহয় এইরকম একটা সুযোগ রয়েছে। আমরা বললাম তো এটা প্রক্রিয়াধীন। আমরা এই যে কোনো সময় কোন আইন কোন কিছুতে এইগুলি সবগুলি নিয়ে চলছে, কাজ চলছে। যে কোনো সময় হয়তো সিদ্ধান্ত আসলেই আমরা ঘোষণা দিব। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। জামাত শিবির নিষিদ্ধ করতে প্রধানমন্ত্রী বিভিন্ন জনের মতামত নিয়েছেন বলে তিনি জানান। এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেকের সঙ্গেই মতামত নিয়েছেন। সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই দলটি নিষিদ্ধ করার জন্য, শুধু জামাত ইসলাম এবং শিবির এই দুই দলকে নিষিদ্ধ করার জন্যই পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সচিবালয় ফিরলে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন আইন সচিব। পরে আইজি, র্যাবের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেন। সম্প্রতি সহিংসতা, অতীতের ঘটনাসহ সব বিষয় বিবেচনায় নিয়ে সন্ত্রাস বিরোধী আইনে জামাত শিবির নিষিদ্ধ করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সাথে আলাদা আলাদা সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। সেখানে জামাত শিবির নিষিদ্ধ সহ সম্প্রতি সময়ের ঘটনা নিয়ে আলোচনা হয়। সাম্প্রতিক ঘটনায় জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী গুলি করতে বাধ্য হয়েছে বলে তাকে জানানো হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কার ইস্যুতে সব দাবি মানার পরও দেশব্যাপী সহিংসতা এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়া কখনোই কাম্য ছিল না। জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুধু দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। অর্থনীতি এবং দেশের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিচার দেশবাসী করবে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। বিস্তারিত সাদি মাহমুদের রিপোর্টে। দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব, সংরক্ষণের প্রয়োজনীয়তা, উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত হয়ে 5ই আগস্ট পর্যন্ত চলমান মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
বক্তব্যের শুরুতেই সম্প্রতি কোটা আন্দোলনের নামে সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এমন পরিস্থিতি তৈরি হবে কখনোই কাম্য ছিল না। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়, কেন এই রক্ত ঝরা। আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। আন্দোলনের নামে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে দেশের ভাবমূর্তি নষ্ট করে কে কি অর্জন করল সেই প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। ওই ৭১-এ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে। এটা হচ্ছে সবথেকে কষ্টের, সবথেকে দুঃখের। স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। অনুষ্ঠানে প্রযুক্তির সঠিক ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা এবং হত্যার বিচার সহ ৯ দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানী সহ বিভিন্ন জেলায় সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি, পুলিশি বাধা এবং শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শিক্ষার্থীরা বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ে পথে নেমেছেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। বুধবার সকাল 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর দোয়েল চত্বরে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। সেখান থেকে এক নারীসহ 7 শিক্ষার্থীকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ওই সময় শিক্ষকদের হস্তক্ষেপে 2 শিক্ষার্থী মুক্তি পেলেও বাকিদের জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়। আমরা কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স বা এমন কিছু করি নাই, উস্কানিমূলক কাজ, যার জন্য পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করবে। শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে দোয়েল চত্বরে অবস্থান নেয় অন্যরা। আটক শিক্ষার্থীদের মুক্তির আশ্বাসে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয় তারা। আমরা একটা রাষ্ট্রের একটা গাছের পাতাও আমরা আসলে ছিঁড়িনি, আমরা রাষ্ট্রকে ভালোবাসি। শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষক ও আইনজীবীরাও সংহতি জানান। রাজপথে শিক্ষার্থীদের সাথে উদ্বিগ্ন অভিভাবকদেরও দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা এখানে জমায়েত হয়ে তাদের সঙ্গে সহমত প্রকাশ করবার জন্য গিয়েছি এবং তাদের সঙ্গে সহমত প্রকাশ করেছি। আমরা ওদের অভিভাবক, ওদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরাও আছি। রাজধানীতে হাইকোর্ট মাজার গেটে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দুপুর 12:30টার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে মিছিল নিয়ে হাইকোর্ট এলাকায় প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে মাজার গেট এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। 9 দফা দাবি তো আমরা অনেক আগেই পেশ করা হয়েছে, আমাদের সমন্বয়করা পেশ করেছে। আমরা এখন আমাদের যে স্টুডেন্টগুলোকে শুধু মিথ্যা মামলায় নিয়ে যাওয়া হলো, তাদের আমরা মুক্তি চাই। চট্টগ্রামে পুলিশের ব্যারিকেড ভেঙে আদালত চত্বরে 3.5 ঘন্টা অবস্থান করেন শিক্ষার্থীরা। বরিশালে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। নগরীর ফজলুল হক অ্যাভিনিউয়ের কাকলির মোড়, আদালত চত্বর ও নগর ভবন এলাকায় ওই ঘটনা ঘটে। ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে টাউন হল মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। খুলনার রয়্যাল মোড়ে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার শেল ছোড়ে পুলিশ।
এ সময় 50 শিক্ষার্থীকে আটকের অভিযোগ করেছে ছাত্রছাত্রীরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের শ্রীলঙ্কার মতো সহিংসতা ও সরকার উৎখাতের পরিকল্পনা ছিল জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটি কোনো সাধারণ আন্দোলন ছিল না। বুধবার দুপুরে গণভবনে বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন এক পর্যায়ে প্রায় সন্ত্রাসী আক্রমণের মতো হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সহিংসতায় জীবন এবং সম্পদহানির বিষয়টি দুঃখের সঙ্গে উল্লেখ করেন। সে সময় ভারতের হাই কমিশনার বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় জীবন এবং সম্পদহানির ঘটনায় শোক জানান। ধারাবাহিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসাকে স্বাগত জানায় প্রণয় ভার্মা। ভারতের হাই কমিশনার বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সবসময় বাংলাদেশের সরকার এবং জনগণের ভিশন, অগ্রগতি এবং সমৃদ্ধিকে সমর্থন করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বে থাকা ডিএমপির এডিশনাল কমিশনার হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। নতুন ডিবি প্রধান হয়েছেন মোহাম্মদ আশরাফুজ্জামান। সন্ধ্যায় ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান এই আদেশ দেন। ওই আদেশে এডিশনাল কমিশনার হিসেবে ডিএমপি হেডকোয়ার্টারে ডিআইজি হারুনুর রশিদকে যোগদান করতে বলা হয়েছে। এছাড়া এডিশনাল কমিশনার ক্রাইম পদে বর্তমান কর্মরত ডক্টর খন্দকার মহিদ উদ্দিনকে লজিস্টিক বিভাগে বদলি করা হয়েছে। অন্য এক আদেশে ডিএমপির জয়েন্ট কমিশনার বিপ্লব কুমার সরকার সঞ্জিত কুমার রায়কে ডিবিতে এবং ডিবির খন্দকার নুরুন নবীকে ডিএমপির অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বারবার উঠে আসছে রাজধানী ঢাকার নাম। অপরিকল্পিত নগরায়নে নিয়মিত গাছপালা নিধন এবং জলাশয়ে ভরাট হওয়ায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে ঢাকা মহানগর। এ অবস্থায় অস্বাস্থ্যকর নগরী একটি স্বস্তি ফিরিয়ে আনতে ছাদ কৃষি অনুশীলনে যুক্ত হচ্ছেন উদ্যোক্তারা। প্রিয় দর্শক, মিরপুর ডিএইচএস এর শাহনাজ হকের ছাদ কৃষি থেকে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। অপরিকল্পিত সুউচ্চ বাণিজ্যিক ভবন আর যত্রতত্র আবাসনে যখন ভরে উঠেছে ঢাকা নগর, বিনষ্ট হচ্ছে পরিবেশ, তখন ছাদ কৃষি উদ্যোগ ঢাকার অনেক এলাকায় সবুজায়ন করতে সহায়কের ভূমিকা পালন করছে। ঢাকার মিরপুর ডিএইচএসে মিসেস শাহনাজ হকের উদ্যোগটি তেমনই একটি। পাশ দিয়ে স্ট্রাকচার করে হাউসের মতো করছেন, যাতে বেশি মাটি রাখা যায়। এটা বাড়ি করার সময় চিন্তা করছেন? জি, এটা আগে থেকেই ছিল। বাড়ি করার আগে থেকে এমন ছিল যে আমি বাগান করব। প্রথমে ছোট থেকেই ছিল কি ফুল গাছ লাগানো। ফ্যামিলি এরা কৃষকের ইয়া ছিল কাজ। আমাদের সবারই তো এক সময় তো কৃষক ছিল। তিনি 16 বছরের চর্চায় রকমারি ফল ফসল আর সবজির প্রাচুর্যে ভরে তুলেছেন ভবনের উপরিভাগ। মৌসুমী সবজি সবই করে। হ্যাঁ, আর শীতকালের সময় থাকে পালং শাক থাকে, তারপর মূলা, সরিষা। আচ্ছা, এই তো দুন্দুল এখন এগুলি খাবেন না বীজের জন্য রেখেছেন? না, এগুলো আজকে বিকেলে কাইটে সব বিলাই দিয়ে দেব। আপনার এটা কি 12 মাসি আম? হ্যাঁ, এটা 12 মাসি আম। আম কিনতে হয় আপনার বছরে? না। জালি তো এটা বীজের জন্য? না, বীজের জন্য না। এইবার কটা জালি পেয়েছেন? আসলে হিসেব নাই, 200-250 মতন হবে। আয়োজনটি এখন এই পরিবারের অবসর সময়ের এক নিবিড় কর্মক্ষেত্র। ঢাকা শহর তো একটা কংক্রিটের জঞ্জাল। এর জন্য যদি এরকম আমার বন্ধু বান্ধব প্রতিবেশী এমনকি বিভিন্ন আমাদের আর্মি নেভি এয়ারফোর্স অনেকেই আসছে, আইসা তারা অভিভূত আপ্লুত, এক বাক্যে সবাই বলছে অসাধারণ। নিরাপদ সবজি চাহিদা পূরণের এক উৎস হতে পারে ছাদ কৃষি। তেমনই একটি নজির গড়েছেন নিজস্ব আঙিনায় শাক সবজি ফলমূল উৎপাদন করে এই ছাদটি ভরপুর করেছেন, যেটি অন্যের জন্য হতে পারে নবীকরণীয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের এই সময়ে এটি খুবই প্রয়োজন। ঢাকার মিরপুরের শাহনাজ হকের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার আই স্পোর্টস। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা সে সময় উপস্থিত ছিলেন। জলাধারগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করা এবং বিলুপ্ত প্রজাতির মাছ রক্ষায় জনগণের সচেতনতা তৈরির জন্য সারা দেশে
5 আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইরানে গুপ্ত হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। রাজধানী তেহরানে হামলায় ইসমাইল হানিয়ার দেহরক্ষীদের একজনও নিহত হন। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন ইসমাইল হানিয়া। তার মৃত্যুর ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ইরানি রেভলিউশনারি গার্ড। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যুতে চ্যানেল আয়ে শোক বই খোলা হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ক্যান্সার আক্রান্ত এই শিল্পী। 90-এর দশকে ব্যান্ড সঙ্গীত যখন তুমুল জনপ্রিয়, সে সময় 1993 সালে এই শিল্পী প্রকাশ করেন তার প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর। তার মৃত্যুতে শোক নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। চ্যানেল আই কার্যালয়ে খোলা শোক বই শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ লিখেছেন বিশিষ্ট জনেরা। এবারে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। ভরবো মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে রাজশাহীর মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা মোহনপুর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বকুল। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান বিন বেল্লাল, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম ছিলেন। মৎস্য সপ্তাহ উপলক্ষে 5 আগস্ট পর্যন্ত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এবারে কৃষি সংবাদ। চলমান পরিস্থিতিতে নওগাঁয় আম পরিবহন নিয়ে জটিলতা তৈরি হয়, আর্থিক লোকসানে পড়েছেন আম চাষিরা। এক সপ্তাহে জেলার আম চাষিরা কয়েক কোটি টাকার লোকসানে পড়েছেন বলে জানিয়েছেন। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধি করি বাংলাদেশ প্রতিপাদ্যে চট্টগ্রামে 15 দিনের বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা চলছে। মেলায় রয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির দুর্লভ ও বিলুপ্ত প্রায় গাছের সমাহার। এমন উদ্যোগ বৃক্ষরোপণে সবাইকে উদ্বুদ্ধ করবে বলছেন সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, চৌধুরী ফরিদদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন মোশাহিদ রানী রিপোর্টটি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বৈশ্বিক উষ্ণতার পাশাপাশি বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। এতে মারাত্মক হুমকিতে পরিবেশ প্রতিবেশ সহ পুরো জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় জেলা প্রশাসন ও উত্তর বন বিভাগের বর্ণাঢ্য আয়োজনে নগরীর পলো গ্রাউন্ড মাঠে উঠে আসে বনাঞ্চলের গুরুত্ব। আলোচনায় সবুজায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। আমার চিটাগাঙে কত 5% এখন আমাদের এই টোটাল এরিয়ায় 5% আমার গাছ রয়েছে। আমাদের টার্গেটটা কি, সেটা কিন্তু ফিক্স করতে হবে। বন্যপ্রাণীকে বাঁচাতে হলে আমাদের অবশ্যই কাঁচালান রিজার্ভ, সাঙ্গ রিজার্ভ থেকে শুরু করে বান্দরবানকে আমাদের গাছে পরিপূর্ণ করতে হবে। সুস্থ ও সুন্দর প্রকৃতি গড়তে বৃক্ষরোপণ ও পরিচর্যায় জোর দেন বিশিষ্টজনরা। উপজেলা পর্যায়ে যে গাছগুলো মরে গেছে বা ঝরে গেছে সেগুলোকে রিপ্লেস করে আমরা নতুন করে আরো 1 লক্ষ
গাছ রোপণ করে এটিকে 2024 সালে আমরা 24 লক্ষে উন্নীত করতে চাই। আমাদের বাংলাদেশের এত ফার্টাইল ল্যান্ড, এত উর্বর জমি, এটা যেন 1% জমিও কোনো ধরনের খালি পড়ে না থাকে, অর্থাৎ ফেলো বা পতিত পড়ে না থাকে। এই দেশটা আমার, আপনার, আমরা এই দেশটাকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলব। মেলায় অংশ নিয়েছে 70টি স্টল। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইয়ের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। শোকের আগস্ট উপলক্ষে শাহবাগে ছাত্রলীগের আলোক প্রজ্বলন, ক্যাম্পাসে